আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ ও ঐক্য বিনষ্ট করতে দেশে বিদেশে নানা অপতৎপরতা চলেছে। সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার তাগিদ। ডেঙ্গু যাতে প্রাণঘাতী হয়ে না উঠতে পারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের শোকজের জবাবে অসন্তোষ প্রকাশ। ব্যভিচার ও প্রতারণা মামলার খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তাম্মি। ক্ষোভ প্রকাশ বাদীপক্ষের, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা। কাল তারেক রহমান সরকারের প্রথম বাজেট আসছে সংসদে। অর্থনৈতিক টানাপোড়েনে জনপ্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোর কথা বলছেন অর্থ উপদেষ্টা। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জেরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা আইআরজিসির। এবং বিশ্বকাপে শেষবারের মতো দুই মহাতারকা মেসি রোনালদো দ্বৈরথ। গ্রুপ ডিতে লড়ছে প্রায় সমশক্তির 4টি দল। ঘরের মাঠে সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ ও ঐক্য বিনষ্ট করতে দেশে বিদেশে নানা অপতৎপরতা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বমহিমায় ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী আরো বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখতে সেনাবাহিনীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পেশাদারিত্বের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনী এখন নির্ভরতার প্রতীক বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে বাংলাদেশ। লাল সবুজের দেশের মাটির বাইরেও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, গৃহযুদ্ধ চলা দেশে শুধু শান্তিরক্ষী নয়, শান্তির দূত হিসেবে কাজ করছে সশস্ত্র বাহিনী। 63টি মিশনে প্রায় 2 লাখের বেশি শান্তিরক্ষী কাজ করেছে বিভিন্ন দেশে। এখন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠায় জীবন বিলিয়ে দিয়েছেন 175 জন শান্তিরক্ষী। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে প্রতি বছর আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করে বাংলাদেশ। অনুষ্ঠানে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বুকে বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত নাম। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটা স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, সাহস, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিষ্ঠা, কর্তব্যবোধ ও পেশাদারিত্বের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনী নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। নানা সময়ে বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে সেনাবাহিনী তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এদিন শান্তিরক্ষা মিশনে নিহতদের পরিবার ও আহতদের সম্মাননা স্মারক তুলে দেন তিনি।
এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশের শান্তিরক্ষী মিশনে দায়িত্বরতদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে ৫৭তম সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের ভেতরে ভারত থেকে লোকজনকে পুশিনের বিষয়ে দুপক্ষের ভিন্ন অবস্থান আবারও সামনে এসেছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পুশিন ছাড়াও সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, আহত ও নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তিনি বলেন, কোনো ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো গ্রহণযোগ্য নয়। জবাবে বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার ভারতের অবস্থান তুলে ধরে বলেন, নিজ দেশের আইন ও বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করে অবৈধ বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দিল্লি। বৈঠকে সীমান্তে অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং দুই বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের নেতৃত্বে এটি প্রথম বৈঠক। বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে দিল্লি। এদিকে সকালে জামালপুর সীমান্ত দিয়ে ফের একজনকে পুশপনের চেষ্টা করে বিএসএফ। সীমান্তে পুশিনের ঘটনা বিরোধী দলগুলোর যে কোনো মূল্যে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ১১ দলের লিয়াজা কমিটির সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সরকার পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, নতজানু নীতি থেকে সরে আসতে হবে। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ধারাবাহিকভাবে বাড়াবাড়ি করে যাচ্ছে এবং সাম্প্রতিক পুশিনের ঘটনাগুলো তারই অংশ। পুশিন ঠেকাতে বিজেপির পাশাপাশি দেশপ্রেমিক জনগণও প্রস্তুত রয়েছে জানিয়ে দাবি আদায়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন। ১১ দলীয় জোটের পক্ষ থেকে আজাদ বলেন, সীমান্ত ইস্যুতে জনমত গড়ে তুলতে আগামী ১২ই জুন সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঐক্য প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ জুন রাজধানী ঢাকায় প্রতিবাদ সভা ও সমাবেশের কর্মসূচি পালন করবে জোটটি। সরকারকে আমরা অনুরোধ জানাবো বা পরামর্শ দিব, বিজিবিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বিজিবিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল, পেট্রোল কার ডেপ্লয়মেন্ট করেছে সরকার। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতার সমতা রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই পুশিনের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। ব্যভিচার ও প্রতারণার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছে আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, আইন মেনেই বিয়ে ও তালাক সম্পন্ন হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাদীপক্ষ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান বাদীপক্ষের আইনজীবী। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্রিকেট মাঠ থেকে আদালতের বারান্দায় নাসির হোসেন এক বিয়ে বিতর্ক মামলায় জড়িয়ে কেটেছে দীর্ঘ প্রায় ৫টি বছর। আলোচিত মামলায় রায় নির্ধারিত দিনে বুধবার দুপুর ১৫:১২টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। ১২টার পরপরই মামলার রায় দেন বিচারক জসিতা ইসলাম। তালাক ও বিয়ে বৈধ উল্লেখ করে আসামিদের খালাস দেয়া হয়। এ থেকে প্রমাণিত হয় যে ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। উনি বলেছেন রায়ে যে উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগের একটি রায় আছে, যে রায়ে বলা হয়েছে তালাকনামার নোটিশ কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি। এদিকে আদালত আসামিদের খালাস দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। দাবি করেন, এভাবে খালাস দিয়ে বেবিচার, জালিয়াতি ও প্রতারণাকে সমর্থন দেওয়া হয়েছে। এ রায়ে সমাজে নেতিবাচক বার্তা যাবে। এরকম একটি রায় দিয়েছেন যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। মামলার যখনই লিখিত রায় বের হবে
তখনই তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। রাকিব তামিমা সাবেক দম্পতির ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিচার না পাওয়ার অভিযোগ তুলে আপিলের কথা জানান তামিমার সাবেক স্বামী ও মামলার বাদী রাকিব হোসেন। ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির হোসেন ও তামিমা তাম্মি। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে সাবেক স্বামীকে তালাক না দিয়েই নতুন সম্পর্কে জড়িয়েছেন বিমানবালা তামিমা। একই বছর 24 ফেব্রুয়ারি হয় মামলা। তবে আদালতের রায়ে খালাস পাওয়ায় এখন অনেকটাই ভারমুক্ত নাসির তামিমা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। হামের মতো ডেঙ্গুতেও যেন অসংখ্য মানুষ প্রাণ না হারায় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, হাম নিয়ন্ত্রণে সবার প্রচেষ্টায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। ডেঙ্গু মোকাবেলাতেও সবার অবস্থান থেকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি বলেন, দেশে ৩০ থেকে ৩১ শয্যা হাসপাতাল চালু করেছিলেন জিয়াউর রহমান। পরে বেগম খালেদা জিয়া সেসব ৫০ শয্যায় উন্নীত করেন। এখন সেই হাসপাতালগুলোকে আমরা ১০১ শয্যায় উন্নত করছি। এ সময় শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। একটাকে সবাই মিলে মোকাবেলা করতেছি, অনেকটা এগোচ্ছি, আরেকটা আসতেছে ডেঙ্গু। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা। আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে, সবাইকে বলবেন। এদিকে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট নয় সরকার। ৫ পৃষ্ঠার জবাব অস্পষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, কোনো ছাড় দেয়া হবে না। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ৪ জুন ৮ দিন হাসপাতালকে শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর সেটার জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব করেছি। হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। বিজ্ঞানের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে অনেক সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তবে এক্ষেত্রে তীব্র আকাঙ্ক্ষা, অধ্যাবসায় ও ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও প্রজন্মগত সবুজ বিপ্লবের পরিণত করা সম্ভব বলেও মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। কার্জন হলে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার, উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এর আগে জুবাইদা রহমান কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণ করেন। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। সায়েন্টিফিক ইনোভেশনের দ্বারা দেশের মানুষের বহু কষ্ট লাঘব করা যায়। বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মাঝে আগামীকাল জাতীয় সংসদ উত্থাপিত হতে যাচ্ছে। 2026 থেকে 2027 অর্থ বছরে প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট। দেশের ইতিহাসে সর্বোচ্চ এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। বিএনপি সরকার বলছে জনপ্রত্যাশা পূরণেই বিশাল এই বাজেট।
অর্থনীতির গতি ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাজেটে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তবে বাজেটে বাড়ছে না করের হার। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। বিগত বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে দেশের জনগণ। কমেছে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ ও আমদানি রপ্তানি প্রবৃদ্ধি। অন্যদিকে বেড়েছে ব্যয়ের খাত, ঋণ নির্ভরতা। এমন কঠিন সময়ে বিশাল খরচের বোঝা নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম 2026-27 অর্থ বছরের বাজেট। বাজেটে প্রতিটি বিষয়েরই প্রতিফলন ঘটবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, আকার বড় হলেও এবারের বাজেটে পূরণ হবে জনপ্রত্যাশা। কমতে পারে খাদ্য ও পণ্যের উচ্চ কর, যেখানে কমবে কৃষি ও খাদ্য পণ্য সহ 60 ধরনের পণ্যের দাম। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত। জনগণের যে আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাগুলো আমরা কিভাবে প্রতিফলিত করেছি তাদের সাথে আলোচনা করা হয়েছে। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ আলোচনা করেছেন, তারপরে সেটা ইশতেহারের রূপ নিয়েছে, তারপরে সেটা জনগণের কাছে পেশ করা হয়েছে। জনগণ দেখেছে, দেখার পরে জনরায় দিয়েছে এবং সেই রায় আজকে বাস্তবায়িত হচ্ছে। তার মানে জনগণের সাথে সম্পর্ক, সকলের সাথে সম্পর্ক এবং সবার সাথে সম্পর্কের দলিল হিসাবেই কিন্তু বাজেট উপস্থাপিত হবে। বাজেটে কিছুটা কমেছে মেগা প্রকল্পের তালিকায়। এখাতে বরাদ্দ থাকতে পারে এডিপির 12%। বাজেটে সবচেয়ে বেশি প্রায় 6.5 লাখ টাকা ব্যয় হবে পরিচালন খাতে। অন্যদিকে বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, ঘাটতি 2.5 লাখ কোটি টাকার বেশি। ফলে বাড়বে ঋণ নির্ভরতা। বাজেটের বাস্তবায়ন ও বিশাল রাজস্ব আদায় লক্ষ্য পূরণে সরকারের বিশেষ পরিকল্পনা থাকার কথাও জানান উপদেষ্টা। তবে নতুন করে করের হার বাড়ানো হবে না বলেও জানান তিনি। কর পরিহার, কর ফাঁকি, কর জালিয়াতির থেকে বের হলেই তো রাজস্ব আয় বাড়বে। আমরা পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে করের হার বাড়ানো হবে না, কিন্তু করের পরিধি বাড়বে, কারণ অর্থনীতির সম্প্রসারণের সাথে বেশি উৎপাদন হবে, কর্মসংস্থান হবে, প্রকৃত আয় বেড়ে যাবে। আসছে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থানীয় শিল্পের উন্নয়ন। অর্থনৈতিক গতি ফেরানো ও বিনিয়োগ বাড়াতে বিশেষ পরিকল্পনার কথাও জানান অর্থ উপদেষ্টা। আর্থিক খাতে শৃঙ্খলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটে থাকছে বিশেষ পরিকল্পনা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। বৃহৎ শিল্পকে যেমন আমরা গুরুত্ব দেব, তার চেয়ে বেশি একই সঙ্গে আমরা গুরুত্ব দেব হচ্ছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, কারণ অনেক লোকের কর্মসংস্থান হয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে বিনিয়োগ বান্ধব, জনবান্ধব এবং যুব বান্ধব, কৃষক বান্ধব, অর্থাৎ হচ্ছে যে সবার অংশগ্রহণে। দুর্নীতি ও অপচয় কমিয়ে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সংকটের উত্তরণ ও আগামীর বাজেট বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। কথা না, কাজ এবং বাস্তবায়ন এবং শিল্পায়নের ভিত, স্বনির্ভরতার ভিত, কর কাঠামোকে যাতে হয়রানির যন্ত্র না হয়ে ডিজিটাল করা হচ্ছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। হেলিকপ্টারটি ভূপাতিত করার অভিযোগ তুলে তেহরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে পেন্টাগন। জবাবে বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা করে আইআরজিসি। এতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
ঘটনার পরপরই ইরানের বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আইআরজিসির হামলাতেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে, যদিও পরবর্তীতে ওমান সাগর থেকে নিরাপদে উদ্ধার করা হয় 2 পাইলটকে। অন্যদিকে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি শাহিদ ড্রোনের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে, তবে এটি পরিকল্পিত হামলা ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। ঘটনার জেরে মঙ্গলবার থেকেই সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, তেহরানের প্রতিরক্ষা অবকাঠামো ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, বন্দর আব্বাস, কেশম ও সিরেক এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা শোনা গেছে। ওয়াশিংটনের হামলার পর কঠোর হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, এটি ছিল মার্কিন অভিযানের সরাসরি জবাব এবং অভিযান এখনো চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে আরো কঠোর ও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এ পাল্টাপাল্টি হামলা কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। ক্রীড়া জগতের ইতিহাসে এমন প্রতিদ্বন্দ্বিতা আর কখনো দেখা যায়নি। গত 2 দশকে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলে যা করেছেন, মোহাম্মদ আলী, আর্জো ফ্রেজিয়ার, ফেদেরার কিংবা নাদালও এমন কীর্তি গড়তে পারেননি। দুজন সেরা ক্রীড়াবিদ ফুটবলকে অনেক উঁচুতে নিয়ে গেছেন। শুধু তাই নয়, আর তারাও খেলাটির সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। নিজেদের শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা সেই মেসি রোনালদোর দ্বৈরথের কথা জানাচ্ছেন পরাগারমান। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ বিশ্ব ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায়। 2 দশকেরও বেশি সময় ধরে তারা ফুটবল বিশ্বকে শাসন করছেন। মেসির পায়ের জাদুকরের ড্রিবলিং আর রোনালদোর অ্যাথলেটিকিজম ও নিখুঁত ফিনিশিং ফুটবল প্রেমীদের মুগ্ধ করে বারবার। প্রতিপক্ষের জালে বল পাঠাতে দুজনেই অবিশ্বাস্য। 973টি গোল করে রোনালদো শীর্ষস্থান ধরে রেখেছেন। মেসির গোল 910টি। মেসি এবং রোনালদোর খেলার ধরনও সম্পূর্ণ ভিন্ন। রোনালদো একজন নিখুঁত স্ট্রাইকার, যিনি শারীরিক শক্তি, ক্ষিপ্রতা এবং হেডে গোল করার অবিশ্বাস্য দক্ষতায় পারদর্শী। আর লিওনেল মেসি একজন প্লেমেকার, যিনি মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করতে পারেন, ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন এবং নিখুঁত পাস দিয়ে গোল তৈরি করতে পারেন। দুজনের ট্রফির ঝুলি সমৃদ্ধ। অর্জনের দিক থেকে তারা প্রায় সমান। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর মেসি জিতেছেন 8 বার, রোনালদো 5 বার। ক্লাব ফুটবলে যত সাফল্য অর্জন করা যায় তার সবই আলাদাভাবে জিতেছেন তারা। ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে দুজনই দেশের হয়ে বড় ট্রফি জিতেছেন। মেসি 2022 সালে ফিফা বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন। এগুলো তাকে সর্বকালের সেরাদের তর্কে এগিয়ে রাখবে। অন্যদিকে রোনালদো পর্তুগালকে ইউরো ও নেশনস লিগ জিতিয়েছেন। বিশ্ব ফুটবলের পালাবদলের অংশ হিসেবে বর্তমানে দুজনই ইউরোপের শীর্ষ লিগ থেকে দূরে আছেন। রোনালদো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এবং মেসি আমেরিকান মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে নিজেদের ফর্ম ও জাদু অব্যাহত রেখেছেন। 2026 সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে আবেগঘন অধ্যায় রচিত হতে যাচ্ছে, কারণ এটি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। ইতিহাসে তারা রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেয়ার অনন্য নজির গড়তে যাচ্ছেন। কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে লিওনেল মেসি অধরা স্বপ্ন পূরণ করলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লক্ষ্য আর্জেন্টিনার। অন্যদিকে আল নাসর হয়ে সদ্যই সৌদি প্রো লিগ জেতা রোনালদো বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটিকে প্রথম ট্রফি দিয়ে রাঙাতে মরিয়া। পরাগারমান, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ব্যবসা বাণিজ্যের স্বার্থে রাত 9:30 পর্যন্ত বিপণী বিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার মগবাজারে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ রাখায় খুচরা ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন অনেকে। আমাদেরকে রাত্র 9:30 পর্যন্ত দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করে দেওয়া, প্রয়োজনে আমরা অর্ধেক বাতি জ্বালাবো। যদি আবার কোনো সংকট হয় আমরা আবার সেই সংকটে সরকারের সঙ্গে সহযোগিতা করব। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ঝুঁকি কমাতে স্লোভাকিয়ায় বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে নেটো। বিশেষ করে ইউরোপের উত্তরাঞ্চলে ইউক্রেনের রুশ আগ্রাসনের বিষয়টি মাথায় রেখে এবার অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। সাজোয়া বহরের পাশাপাশি ড্রোন ব্যবহারে কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে এই সামরিক মহড়া চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ইউরোপের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। ওদিকে মস্কো কিয়েভের মাঝে পাল্টাপাল্টি হামলা জোরালো হচ্ছে দিনকে দিন। এতে করে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল থেকে অনেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক জহির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জেদ্দা মহানগর বিএনপি ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবারে খেলার খবর। চোটের শঙ্কা উড়িয়ে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে ফিরলেন লিওনেল মেসি। করলেন গোল, গড়লেন রেকর্ড, আর আর্জেন্টিনা পেল 3-0 গোলের জয়। যদিও এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি। বিরতির পর বদলি হিসেবে নামতেই করতালিতে মুখর হয় গ্যালারি। ভক্তদের হতাশ না করে ম্যাচের 72 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এই কিংবদন্তি। এটি তার ক্যারিয়ারের 911তম গোল। একই সাথে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতার নতুন রেকর্ড গড়লেন তিনি। মেসি ছাড়াও এই ম্যাচে গোল করেছেন বার্কো ও থিয়াগো আলমাদা। It's Lionel Messi scores. Of course he scores. বিশ্বকাপ উন্মাদনা ও বাংলাদেশ ফুটবল সংস্কৃতিকে এক সুতোয় গাঁথার লক্ষ্যে স্থানীয় এক হোটেলে আয়োজন করা হয়েছে ঢাকা ফুটবল ফিয়েস্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আলো ছড়ান জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ, শেখ মোরসালিন সহ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকারা। বিশেষ সম্মাননা দেওয়া হয় 2003 সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যদের। বিশ্বকাপ জার্সি নিয়ে ফ্যাশন শোর সাথে মিউজিক ফিউশন, গেমিং জোন যোগ করে ভিন্ন আবহ। আজ থেকে শুরু 6 জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামের স্বাগতিকরা ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। আগামী 14 জুন হবে টুর্নামেন্টের ফাইনাল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চায় বর্তমান সরকার। বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে আমরা কাজ করছি এবং স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর সাথে আমরা চাই যে আমাদের রিলেশন এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যাতে আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধশালী করতে পারি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ ও ঐক্য বিনষ্ট করতে দেশে বিদেশে নানা অপতৎপরতা চলেছে। সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার তাগিদ। ডেঙ্গু যাতে প্রাণঘাতী হয়ে না উঠতে পারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের শোকজের জবাবে অসন্তোষ প্রকাশ। ব্যভিচার ও প্রতারণা মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তাম্মি। ক্ষোভ প্রকাশ বাদীপক্ষের, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা। কাল তারেক রহমান সরকারের প্রথম বাজেট আসছে সংসদে। অর্থনৈতিক টানাপোড়েনে জনপ্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোর কথা বলছেন অর্থ উপদেষ্টা। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জেরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা আইআরজিসির। এবং বিশ্বকাপে শেষবারের মতো দুই মহাতারকা মেসি রোনালদো দ্বৈরথ। গ্রুপ ডিতে লড়ছে প্রায় সমশক্তির 4টি দল। ঘরের মাঠে সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।